হ্যালো। কি খবর আপনাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিপারেশন কিরকম আপনাদের? পড়ালেখা শুরু করছেন? স্যার প্রিপারেশন তো খারাপ। প্রিপারেশন খারাপ? জি স্যার। কিভাবে বুঝলেন প্রিপারেশন খারাপ? স্যার ভুলে গেছি সব, এইজন্যে। কি করতেছেন তাহলে? কিভাবে প্রিপারেশন নিতেছেন বলেন আমাকে। নাকি এখনো শুরু করেন নাই? পরীক্ষা তো মানে 12 তারিখ, এর আগে শুরু করবেন? জি স্যার, 12 তারিখের আগে শুরু করব স্যার। আচ্ছা, আপনাদের এমনিতে টপিকের যে লিস্টগুলো দিছিলাম সেটা পড়ে আপনাদের কোনো এমন টপিক মনে হয়েছে যেটা দেখে চিনতে পারতেছেন না, বা মনে হইতেছে যে শুনেন নাই আগে? টপিক সাব টপিকের লিস্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? স্যার টপিক সাব টপিক তো স্যার অনেকগুলা স্যার। কি বলেন অনেকগুলো? আমি তো অনেকগুলো টপিক কমাই দিছি আপনাদেরকে। যেমন হিস্টেরিসিসের টপিকটা আমি দেই নাই, ইন্ডাক্টরেরও বেশ কিছু জিনিস দেই নাই। আপনাদের কি তারপর অনেক বেশি মনে হইতেছে? আপনাদের সিলেবাসটা কিন্তু এর থেকে অনেক বড় ছিল। অনলাইনে ক্লাস করার জন্য এত কিছু তো আর কভার করা সম্ভব হয়নি। জি স্যার। আমি অলরেডি আপনাদের কোশ্চেন করে জমা দিয়ে দিছি আপনাদের ডিপার্টমেন্টে। স্যার, জি বলেন। বলছি ওই যে কোশ্চেনটা যে দিচ্ছেন ওইটা কভার করলে কি মানে ভাইবা হয়ে যাবে সেটা দিয়ে, না আরো এক্সট্রা কিছু করতে হবে? কোন কোশ্চেনের কথা বললেন মানে? যেটা দিচ্ছেন আপনি ফাইনাল অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, ওটার কি? ওটা পড়লেই কি হবে না আরো এক্সট্রা কিছু করতে হবে? ওটা পড়লেই হবে। আপনাদের যে আমি টপিকের লিস্ট দিছি আমি ওটার বাইরে কোনো কোশ্চেন এসে ইনক্লুড করিনি। আমার যে কোশ্চেন সাবমিট করছি এটার মধ্যে ইনক্লুড করিনি। সবগুলো কোশ্চেন ওই টপিকের লিস্টকেই ফলো করছে। যেমন মনে করেন একটা কোশ্চেন যদি আমি আপনাদেরকে বলি, যেমন একটা কোশ্চেন আমি দিচ্ছি যে হোয়াট ইজ ইম্পিডেন্স অ্যান্ড অ্যাডমিটেন্স, ডিফাইন ক্যাপাসিটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। তো এই কোশ্চেনটা মানে শুনে আপনারা বুঝতে পারতেছেন যে কোশ্চেনগুলো কীরকম থাকবে। জাস্ট কোনো এক ধরনের সংজ্ঞা বা কোনো একটা ল, কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেটাকেই আপনার ডিসক্রাইব করতে হবে ভাইভাতে।
ফি হাম কোশ্চেন করছেন, ফাইনাল অ্যাসাইনমেন্ট কবে দিবেন? আজকে রাতে দিব। আজকে হলে গিয়ে আপনাদের সিটি 3 এর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট দিন। আজকে যারা জমা দিবে তারা তো দিলেই। আর আজকে রাতের আমি যদি অ্যাসাইনমেন্টটা আপলোড করি, তাহলে আগামীকাল রাতের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন আমাকে, ফাইনাল অ্যাসাইনমেন্ট। আপনাদের তো কালকে কোনো পরীক্ষা নেই, তাই না? 9 তারিখ আচ্ছা স্যার। কালকে 9 কখন তারিখ পরীক্ষা? স্যার, 9 তারিখ পরীক্ষা আছে সকাল 10টায়। 9 তারিখ, 10 তারিখেও তো পরীক্ষা আছে নাকি? না স্যার, 10 তারিখ নাই। অনেক তাহলে মনে হয় সেকশনের 9 তারিখ, অনেক সেকশনের 10 তারিখ, এক একজন তো এক এক সেকশনে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার একদিন বাড়ায় দেন স্যার, 10 তারিখ ডেডলাইন দেন স্যার। 5টা অঙ্ক করতে কি আপনাদের 2 দিন সময় লাগবে? স্যার আপনি ফাইনাল স্যার তারপরে ওই যে আবার পরীক্ষা আছে তো স্যার, এই যে আরেকটা স্যার, এটা তো সিএসসি এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্যার, ঝামেলা বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা পরশুদিন রাতে জমা দিয়েন, তাহলে আজকে রাতে আপলোড করলেন। জি স্যার, থ্যাংক ইউ। ইমরান আমাকে বলছিলেন যে আপনাদের ভাইবা নিয়ে কোনো কোশ্চেন আছে, তো স্যার কোশ্চেন করেন। স্যার ভাইবা নিয়ে কি স্যার, যে অনেকেই জিজ্ঞেস করছিল স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে, অ্যাসাইনমেন্টের এই মানে আমাকে বলছিল স্যার, আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি কি কোন টপিকে প্রবলেম স্যারকে জিজ্ঞেস করো। তা সবাই বলে যে স্যার ওভারঅল সবগুলাতেই হালকা পাতলা প্রবলেম আছে, কোনটা জিজ্ঞেস করবো। আচ্ছা, যতগুলো বলতে পারেন এখন, মানে যতগুলো মাথায় আসে। স্যার সবাই করুক স্যার, আমি তো এখনো স্যার ভালো করে পড়ি নেই স্যার, বললে বলতে পারতাম স্যার। আপনারা তো এমনিতে ভাইবার যে রুলস গুলো আপনাদের ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে, এটা তো অন্যান্য স্যাররাও নিশ্চয়ই আপনাদেরকে বারবার মনে করে দিছে। আপনারা তো জি স্যার। ভাইবার দিনের এমনিতেই এগুলো জানেন যে ভাইবার দিনে আপনাদেরকে ভালো একটা ইন্টারনেট কানেকশনের সামনে থাকতে হবে। আর বাসার ইন্টারনেটের কানেকশন যদি আনস্টেবল হয় কোনো একটা কারণে, ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে, প্রতিদিনই তো হচ্ছে। যদি ওই পার্টিকুলার দিনে আপনাদের ঝড় বৃষ্টি হওয়ার চান্স থাকে, তাহলে অবশ্যই মোবাইলে ডেটা কিনে রাখবেন আগের থেকে। আর ইনশিওর করবেন যেন আপনার ভিডিও ডিভাইস অন থাকে, এবং এমন একটা জায়গা থেকে ভাইভাতে অ্যাটেন্ড করবেন যেখানে আপনি ভিডিও ডিভাইস অন করতে পারেন। এমন কোনো এক্সকিউজ দিবেন না যে মানে ভিডিও ডিভাইস অন করা যাচ্ছে না বা অন্য কিছু। আপনাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে ভিডিও ডিভাইস অন করা ছাড়া কারো পরীক্ষা যাতে না হয়। আর ফাইনালি যেটা, সেটা হলো কি আপনারা তো ফিস সবাই মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন। তো ফিস ক্লিয়ার করে দিলে আপনারা একটা অ্যাডমিট কার্ড পাবেন। সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনাদের জুমের যে প্রোফাইল পিকচার, সেই জুমের প্রোফাইল পিকচার চেঞ্জ করে আপনাদের অ্যাডমিট কার্ডের ছবিটা দিবেন সবাই। শুধু আমার পরীক্ষার জন্য না, বাকি সবার পরীক্ষার জন্যই এই রুল অ্যাপ্লাই হবে। তো আপনারা এগুলো একটু স্ট্রিক্টলি মেনটেন করবেন। জি স্যার, অনেকে কনফিউজড ছিল যে জুমে স্যার অ্যাডমিট কার্ডের ছবি দিব নাকি ওই অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে আমাদের, ওই ছবিটা দিব। পুরো অ্যাডমিট কার্ডটা কি অ্যাজ এ মানে পিকচার ওইখানে আপলোড দিব নাকি, এটা জিজ্ঞেস করছিল। এটা আমার মনে হয় দুইটাই ঠিক আছে, দুইটার কোনোটাই মানে সমস্যা না। মানে মেইনলি যে জিনিসটা দেখা হবে যে আপনার ওই অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে আপনার জুমের ছবিটা মিলতেছে নাকি, ঠিক আছে? আচ্ছা তো আপনারা অ্যাডমিট কার্ড যদি জুমের প্রোফাইল পিকচারে রেখে দেন, তাহলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। কারণ আমি জাস্ট আপনার প্রোফাইলে গেলেই আপনার ছবিটা দেখতে পারবো, তখন অ্যাডমিট কার্ডের ছবিটা দেখতে পারবো। আর এমনিতে আপনাদের যেই ইসের লিস্টটা, মানে যারা ফিস ক্লিয়ার করবে, ওদের লিস্টটা আমাদের সবাইকে দিয়ে দেওয়া হবে। সো আমরা জাস্ট আপনাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে ওটা মিলাই নিব, জি স্যার। ঠিক আছে? আপনাদের খুব সম্ভবত লিস্টের মধ্যে আপনাদের ছবিটাও দিয়ে দেওয়া থাকবে। তখন আমরা জাস্ট আপনাদের লিস্টের ছবিটার সঙ্গে জুমের ছবিটা আর আইডিটা মিলাই নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, আশা করি কোনো ঝামেলা হয়ে যাবে না। আর এমনিতে আপনাদের সবার তো জুমের আইডিতে আপনাদের আইডি নাম্বার, স্টুডেন্ট আইডি নাম্বার দিয়েই রাখছেন, তাই না? জি স্যার। এটা একটু সবাই ইনশিওর করেন যে সবার জুমের আইডিতে যেন আপনাদের আইডি নাম্বারটা থাকে, তাহলে আমার জন্য খুব সহজ হয়ে যাবে জাস্ট লিস্টের সঙ্গে আপনার আইডি নাম্বারটা চেক করে ফেলাটা। স্যার নেমটা অ্যাজ এ আইডি দিব।
না মানে আপনার আইডি নাম্বারটা আপনার আইডিতে থাকবে। যেমন মনে করেন যে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রিফাত নূর 1910021144, এরকম আইডিটা যদি আপনার মানে আইডি নাম্বারটা যদি আপনার নামেই দেওয়া থাকে তাহলে আমার জন্য খুব সহজ হয়ে যাবে। জাস্ট আমি সার্চ করব আপনার আইডিটা, আমি লিস্টের মধ্যে আপনার আইডিটা পেয়ে যাব, নামের সাথে মিলাবো, আশা করি আর কোনো সমস্যা হবে না। জি স্যার। এবার আসলে ভাইবা মানে হলো কি এই ধরনের ফর্মালিটিসই বেশি, না আসল ভাইবার ইফিকেসির থেকে এই ধরনের ফর্মালিটিসই বেশি। কে টাকা দিছে, কার অ্যাসাইনমেন্ট ক্লিয়ার হয়েছে, কে কি করলো আসলে এই সেমিস্টারে তেমন একটা ইম্পর্টেন্ট না। আপনাদের অন্যান্য কোর্স টিচাররা কি বলছে যে ভাইবা কতক্ষণ হবে? আপনাদের তো নির্দিষ্ট কোনো টাইম দেয় না যে পার্টিকুলার ওই টাইম থেকেই ভাইবা শুরু হবে, ওই টাইমে শেষ হবে। স্যার আমাদের যে রুটিন অনুযায়ী আগাবে বলছে, রুটিন যেগুলো যেটা দিছে। মানে পার পার্সন কতক্ষণ করে সময় লাগবে ভাইভাতে এই ধরনের কিছু বলে নাই? স্যার ওইটা নির্দিষ্ট মানে প্রতিজনকে 3 মিনিট কি 4 মিনিট করে হুম, ভাইবা ধরা হবে। 3 থেকে 4 মিনিট। আমাদের ডিপার্টমেন্ট থেকেও সেরকম বলছে, 4 থেকে 5 মিনিট। আচ্ছা তাহলে চলেন, কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, আমি শুধু যেটা করি যে আমি ক্লাসরুমে যেই ভাইবার টপিকের লিস্টটা আপলোড করছি সেই টপিকের লিস্টগুলো টপিকগুলো নিয়ে আলোচনা করি। চলুন, জি স্যার। আমাদের কোনো কোশ্চেনই এই টপিক লিস্টের বাইরে থাকবে না। আমি এনশিওর করছি যে কোনো কোশ্চেনই যেন এই টপিক লিস্টের বাইরে না থাকে, এবং অ্যাটলিস্ট প্রত্যেকটা টপিক থেকে যেন একটা করে কোশ্চেন থাকে। শুরু থেকে যদি দেখেন যে 1 নম্বর টপিক ছিল হলো গিয়ে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের প্রথম সাব টপিক যেটা আছে সেটা হলো গিয়ে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের ডেফিনিশন, ইউনিট আর এক্সপ্রেশন। তো এটা দেখে আপনি কি বুঝতেছেন, আপনার কি কি শিখতে হবে দেখেন। ক্যাপাসিটেন্সের সংজ্ঞাটা তাহলে পড়তে হবে, এটা তো লিখিয়ে দেওয়া আছে। ক্যাপাসিটেন্সের ইউনিট কি এটা আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে, তখন আপনি বলবেন যে ক্যাপাসিটেন্সের ইউনিট হলে কি ফ্যারাড। তখন স্বাভাবিকভাবে কোশ্চেন আসবে যে 1 ফ্যারাড আমরা কিভাবে হিসাব করি। তখন আপনাকে জানতে হবে যে 1 ফ্যারাডের সংজ্ঞাটা কি, কত ভোল্টেজ ডিফারেন্স যদি থাকে আর কি পরিমাণ চার্জ যদি অ্যাকুমুলেট হয় তখন আমরা ওইটাকে 1 ফ্যারাড বলি। সেটার ইউনিটটা জানতে হবে আপনাকে, এবং ইউনিটটার মানে জানতে হবে। এরপরে আপনাকে জানতে হবে কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে খুব স্বাভাবিকভাবেই তাইলে আসতেছে হলে গিয়ে যে আপনার ওই ক্যাপাসিটেন্সের যেই সিম্বল সি সমান সমান এটার সঙ্গে তাহলে আপনার ইলেকট্রিক চার্জ সি আর ভোল্টেজ ভি এর একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা আপনাকে জানতে হবে। তাহলে এই এই শুধু ক্যাপাসিটেন্সের সঙ্গে দেখেন আমি লিখছি যে ডেফিনেশন, ইউনিট আর এক্সপ্রেশন, অন্য কোনো কিছুর সঙ্গে কিন্তু আমি লিখি নাই। পরেরটার মধ্যে ইন্ডাকটেন্স আছে, তারপরে মনে করেন আপনার আর কি আছে, ফ্লাক্স ডেনসিটি আছে, কিন্তু কোনোটার সঙ্গে কিন্তু আমি লিখি নাই যে ডেফিনেশন, ইউনিট আর এক্সপ্রেশন। এটার মানে কিন্তু এটা না যে অন্য কোনোটাতে আপনাকে আর পড়তে হবে না। এটার মানে হলো আমি শুধু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রেই লিখছি, আর বাকি সবগুলোর ক্ষেত্রে এটা বাই ডিফল্ট অ্যাপ্লাই হবে। সব কিছুর জন্য আপনাকে ডেফিনেশন, ইউনিট আর এক্সপ্রেশন পড়তে হবে, ঠিক আছে? শুধু ক্যাপাসিটেন্সের জন্য আমি এক্সপ্লিসিট ভাবে জিনিসটা মেনশন করে দিছি, অন্যগুলোর জন্য আপনাকে কমন সেন্স খাটায় জিনিসটাকে পড়তে হবে, ঠিক আছে? স্যার এই যে আপনার ভয়েসটা স্যার যে কেমন হালকা বেঁধে বেঁধে আসতেছে, মাই দাঁড়ান। হেডফোনের জন্য। এখন দেখেন তো ঠিক আছে নাকি? না স্যার যে বাজতেছে মনে ইলেকট্রিকের মতো স্যার, কথা যখন বলতেছেন। এখন ঠিক আছে? এখন স্যার হালকা ঠিক আছে, কথা বললে স্যার বলবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে বলেন। স্যার বলছি তো আপনি কথা বললে ওইটা হচ্ছে না।
হচ্ছে, এখনো হচ্ছে, যে কথা বললেই স্যার ওই যে হচ্ছে। একটু ওয়েট করেন। এখন কি বেটার হয়েছে না আগের মতনই আছে? আগের মতনই। সেম। কিসের সমস্যা হইলো আমি বুঝলাম না। একটু ওয়েট করেন, তাহলে আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে আসি। জি স্যার। এখন কি অবস্থা দেখেন তো, এখনো ভেঙে আসতেছে নাকি? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, জুমের কানেকশনের সমস্যা ছিল কি একটা কারণে, যে নেটওয়ার্কের। আচ্ছা, ঠিক আছে। তাহলে টপিক লিস্টে আপনাদের 2 নম্বরে আছে হলে গিয়ে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস, পারমিটিভিটি, আর হলে কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখান থেকে আপনাদের কি পড়তে হতে পারে? জাস্ট ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কাকে বলে? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের তো কোনো ইকুয়েশন আপনাদেরকে পড়াই নেই আমি। সো এটা পড়া লাগবে না। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কোনো এক্সপ্রেশন নেই, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নেই। জাস্ট ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কাকে বলে, পারমিটিভিটি কাকে বলে, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। সাপোজ জিজ্ঞেস করলাম আপনাকে আমি, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? তখন আপনারা জাস্ট বললেন যে কোনো একটা পজিটিভ চার্জ পার্টিকেল যদি থাকে, তখন এর চারপাশে যদি কোনো চার্জড পার্টিকেল থাকে, সে একটা ফোর্স অনুভব করে। এই ফোর্সের যেই ফিল্ডটা, ওই ফিল্ডটাকে আমরা বলি হলে গিয়ে ইলেকট্রিক ফিল্ড। এবং ইলেকট্রিক ফিল্ড সবসময় আপনার পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। এই জিনিসটি আপনারা সুন্দরভাবে গুছায় দেখবেন যে বইয়ের মধ্যে লেখা আছে, ওইভাবে বলবেন। তো ইলেকট্রিক ফিল্ডের যদি আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আপনাকে জিজ্ঞেস করি, তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনি বলবেন হলে গিয়ে ভোল্টেজ এবং ডিস্টেন্সের সাপেক্ষে। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভোল্টেজ আর ডিস্টেন্সের একটা সম্পর্ক আছে। সেই ম্যাথমেটিক্যাল সম্পর্কটা আপনি যদি বলতে পারেন, তাহলে আপনাকে ভাইভাতে যে ফুল মার্কসটা আছে, এই ফুল মার্কসটা আপনাকে অ্যাসাইন করে দেওয়া হবে। ইলেকট্রিক ফিল্ডের জাস্ট সংজ্ঞা আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট আপনি বলতে পারেন। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হলে গিয়ে ভোল্টেজ ভোল্টেজ পার মিটার বা ভোল্টেজ পার সেন্টিমিটার। 3 নম্বর টপিক আছে হলো গিয়ে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ ক্যাপাসিটর ইন ডিসি সার্কিট। এটার কোশ্চেন আমি একটা করছি, এটা আমার মনে আছে যে এটার একটা কোশ্চেন করছি। আপনাদের ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট, এই 2টা কন্ডিশন সম্পর্কে আপনাদের জানা থাকা লাগবে। যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর যখন কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে থাকে, ডিসি সার্কিটের মধ্যে থাকে, তখন আপনি সার্কিটটা যখন অন করেন, তখন সার্টেন একটা সময়ে আপনার ক্যাপাসিটর বা ইন্ডাক্টরটা চার্জ হয়। আবার আপনি সার্কিটটা যখন অফ করে দেন, তখন এই ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ভিতরে যে এনার্জিটা স্টোর হয়েছে, এই এনার্জিটা ডিসচার্জ হয়। তো এই যে চার্জ হইতে যতক্ষণ সময় লাগে আর ডিসচার্জ হইতে যতক্ষণ সময় লাগে, এই 2টা স্টেটকে আমরা বলি হলো কি ট্রানজিয়েন্ট স্টেট। কারণ ট্রানজিয়েন্ট কথাটা কেন বলি আমরা এখানে? ট্রানজিয়েন্ট মানে হলো খুব স্বল্প সময়ে
এই ঘটনাটা লাস্ট করে, মানে মোমেন্টারি একটা ফেনোমেনন। এই জন্য আমরা এটাকে বলি হলো গিয়ে ট্রানজিয়েন্ট স্টেট। সো আপনাকে যদি ভাইভাতে কোশ্চেন করা হয় যে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ট্রানজিয়েন্ট স্টেট বলতে কি বুঝো, ট্রানজিয়েন্ট স্টেট বলতে কি বুঝো, তখন আপনারা অবশ্যই বুঝবেন যে এটা দ্বারা ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের চার্জিং আর ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে চাওয়া হইতেছে। স্বাভাবিকভাবে আপনাকে যদি ট্রানজিয়েন্ট স্টেট সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তো প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হলো কি আপনার ট্রানজিয়েন্ট স্টেট কতক্ষণ লাস্ট করে, ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট স্টেটটা কতক্ষণ লাস্ট করে। কেউ কি বলতে পারবেন যে ট্রানজিয়েন্ট স্টেটটা কতক্ষণ লাস্ট করে? এটার একটা ডিস্টিংক্ট প্যারামিটার আছে, যে প্যারামিটার দিয়ে আমরা ডিফাইন করি যে ট্রানজিয়েন্ট স্টেটটা কতক্ষণ লাস্ট করবে। সেই প্যারামিটারটার নাম কারো মনে আছে? ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে সময়ের একটা প্যারামিটারই ছিল। সেই প্যারামিটারটার নাম কি, সময়ের প্যারামিটারটার, যেটা একক হলে গিয়ে সেকেন্ড, সেকেন্ড, মিলি সেকেন্ড। টাউ। টাউ, হ্যাঁ, টাইম কনস্ট্যান্ট, ঠিক বলছেন আপনি। সো টাউ এর সঙ্গে আপনার ট্রানজিয়েন্ট স্টেটটা কতক্ষণ লাস্ট করবে এটার লাগে ডাইরেক্টলি রিলেটেড। সো আমরা জানি যে আপনি যদি স্লাইডগুলো যদি আবার পড়েন তখন দেখবেন যে একটা ক্যাপাসিটর বা একটা ইন্ডাক্টর 5 টাউ পরিমাণ সময় পরে একটা স্টেডি স্টেটে পৌঁছায়, পুরোপুরি চার্জ হয়। আবার এর পুরোপুরি ডিসচার্জ হইতে, মানে ডিসচার্জ হয়ে একদম মোটামুটি স্টেডি স্টেটে পৌঁছাইতে ওর 5 টাউ পরিমাণ সময় লাগে। ঠিক আছে, এই টাউটাকে এই জন্য আমরা বলি হলো কি টাইম কনস্ট্যান্ট। তো একটা ক্যাপাসিটরের যদি আপনার এই চার্জিং ক্যারেক্টারিস্টিক্স বলি, আপনারা স্লাইডের মধ্যে দেখবেন যে চার্জিং ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া আছে, এবং চার্জিং ক্যারেক্টারিস্টিক্সের একটা ইকুয়েশন আপনাদের দেওয়া আছে। সেই ইকুয়েশনটা আপনাদের কোন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনকে ফলো করে, এক্সপোনেনশিয়াল ফাংশনকে ফলো করে। ঠিক আছে, সে এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে জানতে হবে যে এক্সপোনেনশিয়াল ফাংশনকে ফলো করে, ডিসচার্জের সময় আপনার এটা আপনার এক্সপোনেনশিয়াল ফাংশনকে ফলো করে। তো এইটাই হলো কি আপনার চার্জিং আর ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপাসিটর। আমার মনে হয় এই কয়টা জিনিস জানা থাকলে আপনারা উত্তর দিতে পারবেন। স্পেশালি আপনারা সবসময় ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট এই দুইটা উপরে বেশি গুরুত্ব দিবেন পরীক্ষার আগে। ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট এই দুইটা ক্যারেক্টারিস্টিক্সের উপরে বেশি গুরুত্ব দিবেন। যেমন মনে করেন একটা ক্যাপাসিটর ডিসি সার্কিটে যখন স্টেডি স্টেটে পৌঁছায় তখন একটা ক্যাপাসিটর কি হিসেবে আচরণ করে? যখন আপনার পুরোপুরি চার্জিং কমপ্লিট হয়ে গেছে, ক্যাপাসিটর যখন চার্জ হওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন এটা একটা ডিসি সার্কিটে কিভাবে বিহেভ করে? কেউ কি বলতে পারবেন? যারা যারা অ্যাসাইনমেন্ট করছেন ওদের সবারই বলতে পারার কথা। কেউ অ্যাসাইনমেন্ট জমা দেন নেই এখান থেকে? না স্যার, আজকে দিব স্যার। হুম। আমি তো জানি এখানে বেশ কয়েকজন দিছেন, আমি দেখতে পারতেছি, এখানে নাম দেখে মনে হচ্ছে বেশ কয়েকজন দিছেন, দেখছি আমি মেইল বক্সে। কেউ বলেন অ্যাসাইনমেন্ট করছেন এমন কেউ বলেন যে একটা ডিসি সার্কিটে ক্যাপাসিটর ফুললি চার্জড অবস্থায় কীরকম বিহেভ করে? যেহেতু জানেন না, মনে হচ্ছে কেউ জানেন না, আপনারা জেনে নেবেন এই জিনিসটা আর কি, পড়ে নেবেন। একটা ডিসি সার্কিটে ফুললি চার্জড অবস্থায় ক্যাপাসিটর কীভাবে বিহেভ করে। এই কোশ্চেনটার সঙ্গে আপনাদের অ্যাসাইনমেন্টের ওই কোশ্চেনটার রিলেশন ছিল যে একটা ক্যাপাসিটরের মধ্যে কি আসলে কারেন্ট ফ্লো করে কিনা, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে কিনা। আপনারা যদি পিপিটি পড়েন, ক্যাপাসিটরের পিপিটি যদি পড়েন, পিপিটির প্রথম দিকে আপনার চার্জিং যেই প্রিন্সিপালটা আছে, ওই চার্জিং প্রিন্সিপালের মধ্যে এই জিনিসটা এক্সপ্লেন করে দেওয়া আছে। বয়েল স্ট্রিটের বইতেও আপনারা এই জিনিসটার খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দেখতে পারবেন। তো বয়েল স্ট্রিটের বইটা আমাদের আপলোড করা আছে গুগল ক্লাসরুমে, ওখান থেকে আপনারা একটু খুঁজে ক্যাপাসিটর চ্যাপ্টার থেকে চার্জিং ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক্স, ডিসি সার্কিটে কীভাবে বিহেভ করে, চার্জিং প্রিন্সিপাল, এগুলো একটু পড়ে নেবেন। 4 নম্বর টপিকটা যেটা দেওয়া ছিল টাইম কনস্ট্যান্ট অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স।
টাইম কনস্ট্যান্টটা তো ওই যে টাউ যে জিনিসটা বললামই, জাস্ট আপনাকে জানতে হবে যে টাউ কাকে বলে, টাইম কনস্ট্যান্ট কাকে বলে এবং টাউ এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি। টাউ এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো কি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্সের একটা সম্পর্ক আছে টাউ এর সঙ্গে, সেই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আর এটা সিগনিফিক্যান্স কি, সিগনিফিক্যান্স একটু আগে বললামই যে টাউটা আপনাকে হিসাব করতে হবে ট্রানজিয়েন্ট পিরিয়ড কতটুকু এবং কি সময় পরে আপনার ক্যাপাসিটরটি স্টেডি স্টেটে পৌঁছাবে বা ইন্ডাক্টরটি স্টেডি স্টেটে পৌঁছাবে। এটা জানার জন্য আপনার টাউ এর মান জানা প্রয়োজন। এটা বাদেও আরো অনেক ব্যবহার আছে, তবে আপনি এটাই বলতে পারেন যে একটা ক্যাপাসিটর মানে একটা সার্কিটের স্টেডি স্টেট কখন পৌঁছাবে এটা জানার জন্য আমার টাইম কনস্ট্যান্টটা জানতে হবে। ঠিক আছে? তো এটা আমাদের প্রথম টপিক, ক্যাপাসিটরের টপিকটা চলে গেল। ২ নম্বর টপিক হলো কি ইন্ডাক্টর। ইন্ডাক্টরের স্বাভাবিকভাবে প্রথম সাব টপিকটাই আছে ইন্ডাকট্যান্স। সেই জিনিসটাকে আপনারা ক্যাপাসিট্যান্সের মতনই হ্যান্ডেল করবেন। মানে ক্যাপাসিট্যান্সের জন্য যে শিখছেন ইন্ডাকট্যান্সের জন্য সেই অ্যাজ ইট ইজ একই জিনিসই পড়বেন। তবে আমি এক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা যে সাব টপিকগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা সাব টপিক থেকে আপনারা যেই সংজ্ঞাগুলা পড়তে পারেন, মানে আপনাদের কাছে মনে হইতেছে এই সংজ্ঞাগুলো আমার শিখা লাগবে, সেই সংজ্ঞাগুলো আপনি একটা খাতার মধ্যে বা একটা কাগজের মধ্যে এরকম সাব টপিক আকারে লিখে ওটার সংজ্ঞা, ইউনিট আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এইভাবে যদি সাজায় লেখেন, আমার মনে হয় পরীক্ষার সময় আপনার আনসার দেওয়াটা ইজিয়ার হবে। কারণ আপনি তো বাসায় বসে পরীক্ষা দিবেন, আপনার সামনে কি থাকবে আমি জানবো না। তো আপনি যদি এরকম কোনো কিছু একটা নোট আগের থেকে প্রিপেয়ার করে রাখেন, তাহলে মনে হয় যে আমার মনে হয় যে আপনার পড়াটাও ভালো হবে, প্লাস পরীক্ষার সময় আপনার পারফরমেন্স ভালো হবে। যেহেতু আমি আপনাদেরকে সব সাব টপিকের লিস্ট দিয়েই দিছি, আপনাদের জন্য অন্যান্য কোর্সের তুলনায় এটা মাচ ইজিয়ার হবে। যে প্রত্যেকটা ডেফিনিশন, ইউনিট, এক্সপ্রেশন এটা কাগজের মধ্যে লিখে রাখা। ২ নম্বর সাব টপিক আছে হলো কি ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন আর লেঞ্জেস ল। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন আপনি ইন্ডাক্টর চ্যাপ্টারটার থেকেও পড়তে পারেন। বয়েলস্টেডের বইতে ইন্ডাক্টর চ্যাপ্টারটাতে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন দেওয়া আছে। আবার আপনি ৪ নম্বর টপিক যদি দেখেন, ৪ নম্বর টপিক হলো ম্যাগনেটিক সার্কিট। ওই ম্যাগনেটিক সার্কিটের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা থেকেও আপনি এই জিনিসটা পড়তে পারেন, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন আপনি জাস্ট ওই লটা বলা লাগবে এবং লটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলা লাগবে, দ্যাটস ইট। এরপর হলো কি লেঞ্জেস ল। স্বাভাবিকভাবে ইন্ডাক্টর যেহেতু আমরা পড়তেছি, আমাদের লেঞ্জেস ল জানতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিজমের কারণে কিভাবে আপনার ওই ইএমএফটা তৈরি হয়। একটা ইন্ডাক্টরের মধ্যে কিভাবে ইএমএফটা তৈরি হয়, যেটা আপনার কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়। সেই যে লটা ডিসক্রাইব করছে, যে এই জিনিসটা যে লতে ডিসক্রাইব করছে লেঞ্জেস ল, ওই লেঞ্জেস লটা আপনার জানা থাকা লাগবে। ৩ নম্বরে আছে লাগে ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটোমোটিভ ফোর্স আর পারমিয়াবিলিটি। এই ৩টা জিনিসের জাস্ট সংজ্ঞা এবং ইউনিট আপনার শেখা লাগবে। ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটোমোটিভ ফোর্স, পারমিয়াবিলিটি। ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে আপনার একটা কোয়েশ্চেন আসতে পারে যে আপনার নরমাল যে ডিসি সার্কিটের ব্যাটারি, এই ডিসি সার্কিটের ব্যাটারির ম্যাগনেটিক ইকুইভ্যালেন্স কি? ডিসি সার্কিটের যে ব্যাটারি এটার ম্যাগনেটিক ইকুইভ্যালেন্স কি? সো ডিসি সার্কিটের যে ব্যাটারি আছে ওটার ভোল্টেজকে আমরা কি বলি? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। সেরকম আমরা ম্যাগনেটিক একটা সার্কিটে ইএমএফ এর যে ইকুইভ্যালেন্স ওটাকে আমরা বলি হলো কি ম্যাগনেটোমোটিভ ফোর্স বা এমএমএফ। ঠিক আছে? এরকম যদি শর্ট কোশ্চেন থাকে যে এটার ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট কি? যেহেতু ইলেকট্রিক সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক সার্কিটের একটা ক্লোজ রিলেশন আছে, এইজন্য এরকম কোশ্চেন থাকতে পারে যে আপনার এটার ইকুইভ্যালেন্ট কি? যেমন মনে করেন ডিসি ইলেকট্রিক্যাল সার্কিটে যেমন রেজিস্টর, সেটার ইকুইভ্যালেন্ট কি আছে ম্যাগনেটিক সার্কিটে? তখন আপনারা বলবেন রিলাক্টেন্স। ঠিক আছে? রেজিস্ট্যান্সের ম্যাগনেটিক ইকুইভ্যালেন্স হলো কি রিলাক্টেন্স। ৪ নম্বর সাব টপিক আছে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডাক্টর ইন ডিসি সার্কিট। এটা আপনারা স্বাভাবিকভাবে বয়েলস্টেডের বই থেকে দেখে নিতে পারবেন। চার্জিং এবং ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক এটা বয়েলস্টেডের বইতেও দেওয়া আছে। প্লাস আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, সেটা খুব সম্ভবত পিপিটিটার মধ্যে আছে। ওই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন চার্জিং আর ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক্স। এই পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে। ৩ নম্বর টপিক হলো কি অল্টারনেটিং কারেন্ট। এটাই হলো কি আপনাদের সবচেয়ে বড় চ্যাপ্টার। বেশিরভাগ টপিকই এই চ্যাপ্টারের।
সো অল্টারনেটিং কারেন্টের প্রথম যে সাব টপিকটা আছে সেটা হলো ডেফিনিশন। অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? তো আপনাদেরকে আমি একটা নোট আপলোড করছি ক্লাসরুমে, ওটার মধ্যে অল্টারনেটিং কারেন্টের ডেফিনিশন দেওয়া আছে এবং সাথে সাথে অল্টারনেটিং কারেন্টের যে বেসিক প্যারামিটারগুলো আছে, যেমন মনে করেন অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা আপনার ইন্টারমিডিয়েটেও পড়ছেন খুব ভালোভাবে। এই জিনিসগুলো ওইখানে লেখা আছে, আপনাকে সুন্দর করে বুঝে জাস্ট বাংলাতে উত্তর দিতে হবে, ঠিক আছে? ওখানে সব কিছু তো সব ডেফিনিশন ইংলিশে দেওয়া আছে। আপনি যদি প্রেফার করেন ইংলিশে ডেফিনিশন বলবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ইংলিশে কমফোর্টেবল না হন, বাংলায় সুন্দর করে বুঝিয়ে বলবেন। স্যার স্যার জি বলেন। স্যার ফাইনাল অ্যাসাইনমেন্ট কত তারিখে দিবেন? ফাইনাল অ্যাসাইনমেন্ট আজকে রাতে দিব। আজকে রাতে স্যার কালকে ভিতরে দিতে হবে। পরশুদিন রাতে দিতে হবে। স্যার আজকে রাতে স্যার কয়টা দিকে দিবেন স্যার? 12টার আগেই দিব, 11টা 11:30টার দিকে দিব। আমি এখনো কোশ্চেন সেট করিনি, কোশ্চেন সেট করে তারপরে দিব। স্যার রাত 12টার দিকে দিবেন, এই তো? জি। তারপরে আপনাদের টপিক আছে এখান থেকে, ফেজ অ্যাঙ্গেল কাকে বলে, ইম্পিডেন্স, রিঅ্যাক্টেন্স, অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স, এগুলো সবগুলো এই নোটের মধ্যে দেওয়া আছে। পাওয়ার কাকে বলে, এভারেজ পাওয়ার কাকে বলে, ইফেক্টিভ আরএমএস ভ্যালু অফ এসি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, এই জিনিসটাতে আপনারা খুব বেশি এমফেসিস দিবেন। পাওয়ার, এভারেজ পাওয়ার, আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু ফর এসি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। যেমন মনে করেন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে আপনার যে ডিসিতে তো সবসময় আপনার পাওয়ার স্টেডি থাকে, বা ডিসিতে সবসময় ভোল্টেজ এবং কারেন্টের মান একরকম থাকে। ডিসির ক্ষেত্রে কারেন্ট কখনো আপনার পোলারিটি এবং ভ্যালু, এই দুটো জিনিস কখনো চেঞ্জ হয় না। কিন্তু আমরা জানি যে এসিতে এই দুটো জিনিসই চেঞ্জ হয়, ভ্যালুও চেঞ্জ হয়, আবার আপনার ডাইরেকশনও চেঞ্জ হয়। তাহলে আমরা যদি ডিসির একটা ইকুইভ্যালেন্ট এসি কারেন্ট যদি খুঁজতে চাই, তাহলে আমরা এসির কোন ভ্যালুটা ইউজ করি? তখন আপনাদেরকে বলতে হবে যে আরএমএস ভ্যালু ইউজ করি, যেটাকে ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু ইউজ করি, যেটার অ্যাব্রিভিয়েশন হলো গিয়ে রুট মিন স্কোয়ার ভ্যালু। আরএমএস ভ্যালুটা আমরা কিভাবে বের করি, যে এসি কারেন্টের যেই ম্যাগনিটিউড আছে সেই ম্যাগনিটিউডকে আমরা √2 দিয়ে ভাগ করে দিই। √2 দিয়ে ভাগ করে দিলেই আমরা এটা একটা ডিসি ইকুইভ্যালেন্ট পাই। বা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার কাছে একটা অসিলোস্কোপ নাই, আপনি ফিল্ডে গেছেন, আপনার কাছে অসিলোস্কোপ নেই, আপনার কাছে শুধু মাল্টিমিটার আছে। এখন আপনাকে যদি বলা হয় যে এসি কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু বের করো, তাহলে আপনি কোন ভ্যালুটা বের করবেন? তখন আপনি বলবেন যে আমি আরএমএস ভ্যালুটা বের করব। কারণ মাল্টিমিটার শুধুমাত্র একটা ভ্যালু আপনাকে দেখাইতে পারে, একটা সার্টেন টাইমে একটা ভ্যালু দেখাইতে পারে। তো আপনার অপশন আছে দুইটা, একটা অপশন হলে কি আপনি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দেখতে পারেন, অথবা আপনি আরএমএস ভ্যালু দেখতে পারেন, এভারেজ ভ্যালু দেখতে পারেন। অনেকগুলো ভ্যালু মেজার করে ওখান থেকে আপনি আরএমএস ভ্যালুটা মেজার করতে পারেন, ঠিক আছে? সো আরএমএস ভ্যালুটা হলো গিয়ে ডিসি কারেন্টের একটা ইকুইভ্যালেন্ট, এসির জন্য ডিসির একটা ইকুইভ্যালেন্ট। ঠিক সেভাবেই আপনার এভারেজ পাওয়ারের কোশ্চেনটাও আসতে পারে, যেহেতু আপনার পাওয়ারটা কনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে, তাহলে আপনার এসির ক্ষেত্রে এভারেজ পাওয়ারটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এবং এভারেজ পাওয়ার কি কখনো নেগেটিভ হতে পারে নাকি? যেহেতু আপনি এসির ক্ষেত্রে সাইনোসয়েডাল যে ওয়েভ ফর্মটা আছে, এটা পজিটিভ কোয়াড্রেন্টেও থাকতেছে, নেগেটিভ কোয়াড্রেন্টেও থাকতেছে। সুতরাং আপনার পাওয়ার কি কখনো নেগেটিভ হতে পারে নাকি? পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুও কি নেগেটিভ হতে পারে নাকি, আবার এভারেজ ভ্যালুও কি নেগেটিভ হতে পারে নাকি? এরকম এরকম জিনিসগুলোর ব্যাপারে আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখবেন পাওয়ারের ব্যাপারে। সো আপনি যদি পিপিটিতে পাওয়ারের চ্যাপ্টারটা যদি দেখেন, পাওয়ারটা 2টা পিপিটিতে ছিল, এভারেজ পাওয়ার। ওইখানে একটা কার্ভের মধ্য দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ইনস্ট্যান্টে আপনি কিভাবে পাওয়ার ক্যালকুলেশন করবেন এবং এভারেজ পাওয়ারটা কিভাবে ক্যালকুলেশন করবেন। সো ওই জিনিসটার উপরে আপনি গুরুত্ব দিবেন। আমার যতদূর মনে পড়ে পাওয়ার রিলেটেড 2টা থেকে 3টা কোয়েশ্চেন আছে আপনাদের ভাইবার লিস্টে। তারপরে 6 নম্বর কোয়েশ্চেনটা আছে হলো কি রেসপন্স টু অ্যান এসি সিগন্যাল ফর রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর অর এ কম্বিনেশন সার্কিট। এই টপিকটাতে আপনাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো কি রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর
এই ৩টা যে কম্পোনেন্ট আছে, এই ৩টা কম্পোনেন্টের আপনার ৩টা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি? কেউ কি বলতে পারবেন যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এই কথাটা খুব স্পেসিফিক কেসে ইউজ করা হয়। কেউ কি বলতে পারবেন সেই কেসটা কি? কোন কেসে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এই কথাটা বলা হয়? কারো মনে নেই? এই জিনিসটা মনে করবেন, জানবেন যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কাকে বলে। চাইলে লেখা রাখতে পারেন, জিনিসটা আমি ইনক্লুড করিনি। সো রেসপন্স টু এন এসি সিগন্যাল যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে একটা রেজিস্টারের রেসপন্স কী হবে এসি সিগন্যালে, তখন আপনাকে অবশ্যই রেজিস্টারের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আছে, রেজিস্টারের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আপনাকে বলতে হবে। রেজিস্টারের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বলার পরে আপনাকে বলতে হবে যে এসি সিগন্যালের ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যে সম্পর্কটা কী, এবং দুটার মধ্যে ফেজ ডিফারেন্স কী থাকে। রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কীরকম থাকে। স্বাভাবিকভাবে ক্যাপাসিটরের মধ্যে আপনার এরকম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বলতে হবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে বলতে হবে, এবং ডিসক্রাইব করতে হবে যে আপনার ফেজ ডিফারেন্স কী থাকে, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কী থাকে। সো এই জিনিসটা যদি আপনারা মনে না করতে পারেন, আপনারা জাস্ট মনে করবেন যে ক্যাপাসিটর কিসের চেঞ্জকে বাধা দেয় আর ইন্ডাক্টর কিসের চেঞ্জকে বাধা দেয়। ক্যাপাসিটর সবসময় সার্কিটের মধ্যে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়, ইন্ডাক্টর সার্কিটের মধ্যে সবসময় কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। এই জিনিসটা যদি আপনার মনে থাকে, এখান থেকে আপনি ডেরিভেটিভের মাধ্যমে আপনি কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্কটা বের করতে পারবেন। এই জিনিসটা আপনাদের পিপিটি স্লাইডের মধ্যে আছে, ওখান থেকে আপনারা ভালো করে পড়বেন। এই টাইটেলেই দেওয়া আছে, রেসপন্স টু এন এসি সিগন্যাল, এই টাইটেলেই দেওয়া আছে আপনাদের পিপিটির মধ্যে। তারপরে আপনাদের 7 নম্বর টপিক আছে লাগে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, এই জিনিসটা আপনারা যখন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পড়বেন, ওখান থেকে আপনি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে ওই জিনিসটা বের করতে পারবেন। পাওয়ার ফ্যাক্টরের মধ্যে আপনার একটা কোশ্চেন থাকবে, যে জিনিসটা হলে গিয়ে যে পাওয়ার ফ্যাক্টর কয় রকমের আছে, পাওয়ার ফ্যাক্টর কয় ধরনের হতে পারে। তো আপনারা এই জিনিসটাতে একটু গুরুত্ব দিবেন যে পাওয়ার ফ্যাক্টরের নিশ্চয়ই কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেহেতু আপনার কম্পোনেন্ট বেশ কয়েকটা আছে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। সো আপনার পাওয়ার ফ্যাক্টরও অনেক রকমের হতে পারে। আপনারা যখন ফিল্ডে, মানে কোন ইঞ্জিনিয়ার যখন কাজ করে, তখন কিন্তু পাওয়ার ফ্যাক্টর জাস্ট একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না, কারণ এই কস পাওয়ার ফ্যাক্টর মানে তো কস থিটা। সো কস থিটা, থিটার মান পজিটিভ হলেও যা, থিটার মান নেগেটিভ হলেও কিন্তু তাই। সো পাওয়ার ফ্যাক্টর দিয়ে কিন্তু আসলে বোঝা যায় না যে পাওয়ার ফ্যাক্টর থিটাটার মান কি পজিটিভ নাকি নেগেটিভ। সো আমরা সার্টেন কিছু টার্মস ইউজ করি ওটা বোঝানোর জন্য, যে থিটার মানটা কি নেগেটিভ নাকি পজিটিভ। এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে পাওয়ার ফ্যাক্টর কয় ধরনের আছে এবং সেগুলো কি কি, কোনটার মানে কি, কোনটার মানে থিটা পজিটিভ, কোনটার মানে থিটা নেগেটিভ। এটাও আপনাদের স্লাইডের মধ্যে দেওয়া আছে। তারপরে টপিকটা হলো গিয়ে কমপ্লেক্স নাম্বার, পোলার অ্যান্ড রেক্টেঙ্গুলার ফর্ম। এটা আপনাদের স্লাইডের মধ্যে আছে। আপনাকে এখানে মেইনলি যে জিনিসটা জানতে হবে সেটা হলো গিয়ে পোলার আর রেক্টেঙ্গুলার ফর্মের মধ্যে যেই ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনটা জানতে হবে, এবং এই ট্রান্সফরমেশনটা কেন জরুরি এই জিনিসটা আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, যে পোলার ফর্ম আর রেক্টেঙ্গুলার ফর্মের মধ্যে আপনি একটা ট্রান্সফরমেশন শিখছেন। যেমন মনে করেন যে আপনার পোলার ফর্মে যদি দেওয়া থাকে, তখন ওটার থেকে যখন রেক্টেঙ্গুলার ফর্মে নেন, তখন জেড সমান সমান √(x² + y²) এরকম একটা ট্রান্সফরমেশন আপনাকে ইউজ করতে হয়। কিন্তু এই ট্রান্সফরমেশনটা যে আপনি করলেন, পোলার থেকে রেক্টেঙ্গুলার ফর্মের ট্রান্সফরমেশনটা যে শিখলেন, বা রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মের যে ট্রান্সফরমেশনটা শিখলেন, এই শিক্ষাটা জরুরি কি, কেন, মানে এই জিনিসটা শেখার প্রয়োজনীয়তা কি, সেই জিনিসটা আপনাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করা হতে পারে। বা এটার সঙ্গে আপনার অল্টারনেটিং কারেন্টের অ্যাসোসিয়েশনটা কি, কমপ্লেক্স নাম্বারের সঙ্গে অল্টারনেটিং কারেন্টের অ্যাসোসিয়েশনটা কি। ফাইনাল যে টপিকটা আছে অল্টারনেটিং কারেন্টের, সেটা হলো কি ফেজর্স। সো ফেজরের সঙ্গে আপনার এই আগের টপিকটা যেটা কমপ্লেক্স নাম্বার, পোলার অ্যান্ড রেক্টেঙ্গুলার ফর্ম, এই জিনিসটার কানেকশন আছে। বয়েল স্ট্রিটের বইতে ফেজর জিনিসটা
খুব সুন্দরভাবে বুঝায় দেওয়া আছে এবং এটা চ্যাপ্টার নাম্বারটা এই জন্য আমি স্পেসিফিক্যালি এখানে মেনশন করে দিয়েছি, অন্য কোনোটা মেনশন করি নাই, শুধু ফেজরসেরটা মেনশন করছি কারণ এটা আপনাদের পিপিটির মধ্যে নাই। সো আপনারা এই বল স্টেটের যে টেক্সট বুকটা আমি আপলোড করছি সেটার 14.11 সেকশনে আপনি যদি যান, ওখানে গেলে আপনি ফেজরসের সুন্দর একটা ডেসক্রিপশন পাবেন। সেই ডেসক্রিপশনটা ছবি সহ ভালো করে বুঝবেন, ঠিক আছে? সো ফেজরস থেকে আপনার মনে করেন একটা মডেল কোশ্চেন থাকতে পারে যে দুইটা আপনার দেওয়া আছে, ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, এসি ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে। আমি যদি এখন দুইটা ভোল্টেজের নেট ইফেক্ট আপনাকে বের করতে বলি বা নেট একটা ভোল্টেজের ভেক্টর যদি বের করতে বলি, তাহলে আপনি কিভাবে বের করবেন? স্বাভাবিকভাবেই দুইটা ভোল্টেজের এক্সপ্রেশন আপনার দেওয়া থাকবে সাইনোসয়েডাল ফর্মে। সাইনোসয়েডাল ফর্মে তো আপনি আর যোগ বিয়োগ করতে পারবেন না, আপনাকে কমপ্লেক্স নাম্বারের যে পোলার আর রেক্টেঙ্গুলার ফর্মের যে ট্রান্সফরমেশন, এটার মাধ্যমে আপনার জিনিসটাকে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করার পরেই আপনি দুইটা যোগ বিয়োগ করতে পারবেন। সো এটার জন্য আপনাকে পোলার আর রেক্টেঙ্গুলার ফর্মের ট্রান্সফরমেশনটা এখানে আপনার প্রয়োজন হতে পারে। সো এই জিনিসটা আপনারা জানবেন যে ফেজর আমরা কিভাবে ক্যালকুলেশন করি। অনেকগুলো ভোল্টেজ বা অনেকগুলো কারেন্ট যখন ইফেক্টিভ থাকে তখন আমরা নেট একটা কারেন্ট বা ভোল্টেজের ভেক্টর কিভাবে বের করি সেই জিনিসটা আপনাদের জানা থাকতে হবে। তো অল্টারনেটিং কারেন্ট অনেক লম্বা একটা টপিক, তো স্বাভাবিকভাবে এখান থেকে কোশ্চেন আসার চান্সও বেশি। আপনারা অ্যাকর্ডিংলি এটাতে ওইভাবে ইমফেসিস দিবেন আপনারা। 4 নম্বর টপিকে যেটা আছে সেটা হলো ম্যাগনেটিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিট আর ইন্ডাক্টর এই দুইটা চ্যাপ্টার মোটামুটি একই ধরনের ডেফিনেশন ক্যারি করে। সো আপনারা ইন্ডাক্টরটা যখন পড়বেন, 2 নম্বর টপিকটা যখন পড়বেন, সাথে সাথে 4 নম্বর টপিক যেটা ম্যাগনেটিক সার্কিট, এই জিনিসটা একসাথে পড়তে পারেন, 2 আর 4। অল্টারনেটিং কারেন্টে যাওয়ার আগে আপনারা 2 আর 4 এই দুইটা টপিক একসাথে পড়তে পারেন। যদিও বল স্টেটের বইতে দুইটা ডিফারেন্ট চ্যাপ্টার, কিন্তু আপনারা যখন বইয়ের চ্যাপ্টারটা খুলবেন দেখবেন যে এই দুইটা চ্যাপ্টারের মোটামুটি একই ধরনের ডেফিনেশন এবং একই ধরনের সেট অফ লস আছে। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, লেনজেস ল, এই সবগুলো জিনিস ইন্ডাক্টর এবং ম্যাগনেটিক সার্কিট দুইটার জন্যই কমন। সো আপনাদের এই জন্য আমি এখানে লিখে দিছি অল অফ দ্য লস অ্যান্ড ডেফিনেশনস ফ্রম ইন্ডাক্টর। আপনারা জাস্ট ইন্ডাক্টরে যে লস আর ডেফিনেশনগুলো পড়ছেন ওগুলোই এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। আর এটার মধ্যে এক্সট্রা যে জিনিসটা আছে ম্যাগনেটিক সার্কিটে, সেই জিনিসটা হলে গিয়ে আপনার ইলেকট্রিক্যাল সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যে সিমিলারিটিসগুলো, সেই সিমিলারিটিসগুলো আপনাকে জানতে হবে। একটু আগে আমি বলছি যেমন রিলাকটেন্স, ওহমসের লয়ের যে ম্যাগনেটিক সার্কিটের ইকুইভ্যালেন্স আছে সেই ইকুইভ্যালেন্সটা আপনাকে জানতে হবে। অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল আছে একটা, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল আপনাকে জানতে হবে। ম্যাগনেটাইজিং ফোর্স কাকে বলে, ম্যাগনেটাইজিং ফোর্স সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক আছে? এরপরে ফাইনাল টপিক হলো কি আপনাদের সিলেবাসের ফাইনাল টপিক, সেটা হলো রেজোনেন্স। রেজোনেন্সের মধ্যে দুই ধরনের রেজোনেন্স আছে, একটা হলো সিরিজ রেজোনেন্স আর একটা হলো প্যারালাল রেজোনেন্স। প্যারালাল রেজোনেন্সটা আমরা কভার করি নাই, সো আপনাদেরকে সংজ্ঞা জানতে হবে শুধুমাত্র সিরিজ রেজোনেন্সের। যে সিরিজ রেজোনেন্স কাকে বলে, সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে আপনার সার্কিটটা দেখতে কীরকম হয় এবং কোন কন্ডিশনে আমরা সিরিজ রেজোনেন্স অ্যাচিভ করি, সেই কন্ডিশনটা আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন কন্ডিশনে আমরা রেজোনেন্সটাকে অ্যাচিভ করি। ওই কন্ডিশনটা আপনি যখন জানবেন তখন ওখান থেকে আপনি জানতে পারবেন যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কাকে বলে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সময় আপনার সার্কিটের ইলেকট্রিক্যাল ইম্পিডেন্সের ক্যারেক্টারিস্টিক্স কীরকম থাকে। আপনারা যদি বল স্টেটের বইটা দেখেন রেজোনেন্স চ্যাপ্টারে, ওইখানে আপনার ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সির একটা সেকশন আছে। ওই ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সির যে সেকশনটা আছে ওইটার মধ্যে প্লটের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে ইম্পিডেন্স কিভাবে ভ্যারি করে ফ্রিকোয়েন্সির সঙ্গে। সো আপনার পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে যে কোনো একটা সার্কিটের ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিতে আপনি ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই করতেছেন, সেই ফ্রিকোয়েন্সিটা যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির থেকে কম হয় তাহলে সার্কিটটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ, ঠিক আছে? সো এই কোশ্চেনটা আপনারা ওই সেকশনটা যদি পড়েন, এই কোশ্চেনটা আনসার আপনি জেনে যাবেন যে ইম্পিডেন্স কিভাবে ফ্রিকোয়েন্সির সঙ্গে ভ্যারি করে। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি যদি ইউজ করেন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স কীরকম হবে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির থেকে যদি কম ফ্রিকোয়েন্সি ইউজ করেন ওই নেটওয়ার্কটার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হবে। ফাইনাল যে টপিকটা আছে সেটা হলো কি কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে, ব্যান্ডউইথ কাকে বলে। সো কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ডউইথের সঙ্গে সঙ্গে আপনারা যেই সেকশনটাতে এই জিনিসটা দেখবেন
ওই সেকশনটাতে আরেকটা কনসেপ্ট আছে, সেটা লাগে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি কাকে বলে? আপনি যদি ব্যান্ডউইথ জানেন তাহলে আপনি সিলেক্টিভিটি কাকে বলে জেনে যাবেন। ব্যান্ডউইথ সিলেক্টিভিটির সঙ্গে আপনার একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হলে গিয়ে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আছে আপনার ওই সেকশনটার মধ্যেই। আপনারা এই জিনিসটা পড়বেন যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা কোনটা কোনটাকে বলি। আপনারা যখন ব্যান্ডউইথের সংজ্ঞাটা পড়বেন, ব্যান্ডউইথের সংজ্ঞাটার সঙ্গে সাথে সাথেই আপনার সিলেক্টিভিটি আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কোন কোন ফ্রিকোয়েন্সিকে বলি আমরা, এই জিনিসটা আপনারা জেনে যাবেন। ওই সেকশনটার মধ্যে এই সবগুলো টপিক আছে, কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ, সিলেক্টিভিটি। এই তো আপনাদের টপিকের লিস্ট। আমার মনে হয় এর থেকে সহজ ভাইবার টপিকের লিস্ট আর হইতে পারতো না, সম্ভব না হওয়া। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি ক্লাসটা এখানে। স্যার আমাদের যেই প্রেজেন্টেশনটা দিতে হবে স্যার, এই প্রেজেন্টেশনটা সাপোজ আমি কি স্যার টপিক চয়েস করতে পারবো? যেমন আমি কোন টপিকের উপর সাপোজ আমি ইন্ডাক্টরের উপরে প্রেজেন্টেশন দিব, বলবো স্যার ইন্ডাক্টরের উপরে আমি শর্ট প্রেজেন্টেশন দিব, নাকি স্যার আপনি চয়েস করে দেবেন? প্রেজেন্টেশনের টপিক তো অবশ্যই আমি চুজ করে দিব। প্রেজেন্টেশনের টপিক তো আপনি চুজ করতে পারবেন না। প্রেজেন্টেশন টপিক আপনার কী হবে এটা তো আপনি জানেন, তাই না? প্রেজেন্টেশনের টপিক কী হবে? প্রেজেন্টেশনের টপিক মানে কোন কোন টপিকের লিস্ট থেকে প্রেজেন্টেশনের টপিক থাকবে এটা তো জানেন আপনারা। টপিকের লিস্ট হবে হলে কি আপনার অ্যাসাইনমেন্টের যেই 7টা কোয়েশ্চেন আছে টোটাল, 5টা ম্যাথ আর হলে কি 2টা আপনি CT3 এর জন্য যে 2টা কোয়েশ্চেনের আনসার করছেন, এই 7টার থেকে আপনার যে কোনো একটাতে আপনাকে কোয়েশ্চেন করা হবে, যে জাস্ট ওই অঙ্কটা মধ্যে কি চাওয়া হয়েছে এবং এই অঙ্কটা কিভাবে বের করছেন সেই জিনিসটা এক্সপ্লেইন করেন। সেটা সম্পর্কেই আপনি প্রেজেন্ট করবেন। যেমন মনে করেন আপনারা তো বেশিরভাগই ক্লাস টেস্ট 3 এর অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছেন। তো ক্লাস টেস্ট 3 এর অ্যাসাইনমেন্টের একটা কোয়েশ্চেন ছিল যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি আসলেই কারেন্ট ফ্লো করে কিনা, আর যদি ফ্লো করে থাকে কেন ফ্লো করে, সেই জিনিসটা এক্সপ্লেইন করেন। তো আপনারা অনেক সুন্দর করে এক্সপ্লেনেশনটা লিখছেন, আমি কয়েকজনের অ্যাসাইনমেন্ট পড়ছি, আপনারা বেশ সুন্দর করে লিখছেন। আপনারা যে জিনিসটা লিখছেন এই জিনিসটা জাস্ট বাংলাতে সুন্দর করে বুঝাই বলবেন যে আমার এই জন্য মনে হয়েছে যে ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে বা করে না। তো আপনারা তখন বুঝাই বলবেন যে ক্যাপাসিটরের দুই পাশে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন এটার ভিতরে এই চেঞ্জ হয়, যেই চেঞ্জ হওয়ার কারণে আমার মনে হয়েছে যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে বা করে না। শেষ, দ্যাটস ইট। এটাই আপনাদের প্রেজেন্টেশন, আর কিচ্ছু না। এখানে কোনো মানে কনফিউশন নাই যে আমি কোন টপিকের ব্যাপারে আপনাকে প্রেজেন্টেশন করতে বলবো। আপনাকে যে সিটিতে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে লিখতে, সেই জিনিসটার উপরই আপনি প্রেজেন্ট করবেন। এই জিনিসটা কেন করা হয়েছে? যাতে আমি মেক শিওর করতে পারি যে আপনারা কপি করছেন কিন্তু বুঝে কপি করছেন বা কপি করার পরে বুঝছেন। জি স্যার। স্যার প্রেজেন্টেশন নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই। হ্যাঁ, CT2 এর অ্যাসাইনমেন্টটা টু অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ মানে এখন CT3 আর কি। এখন ফাইনালেরটা তো এখনো দেননি, মানে CT2 এর অ্যাসাইনমেন্টের উপরেই আমরা প্রেজেন্টেশন দিব। এবং ফাইনালেরটা ও ওকে স্যার। স্যার জি বলেন। বলছি যে আমি আসলে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, কিন্তু ওখানে প্রথমে যে কোশ্চেনটা ছিল ওখানে তো কারেন্ট এসি না ডিসি ওইরকম ভাবে কিছু বলি নাই, কিন্তু আমি তো কি যায় আসে আপনার কারেন্ট যদি এসি হয় বা ডিসি হয়, কি যায় আসে সেটাতে? স্যার আমি অনেক শর্টকাটে অ্যান্সার দিছি, সেই জন্য আপনি বললেন না এসি না ডিসি, এটা তো ভিন্ন ভিন্ন হবে, সেই জন্য বলতেছি। আচ্ছা, আমি ওইটা উল্লেখই করিনি। ওটা উল্লেখ করার দরকার নেই আপনার। মানে ক্যাপাসিটরের মধ্যে দেখি আসলেই কারেন্ট যায় নাকি এটা বোঝানোর জন্য আমার মনে হয় না এসি বা ডিসি আপনার উল্লেখ করার প্রয়োজন আছে। যেমন ডিসি তো ভিন্ন ভিন্ন ভাবে আবার তাহলে আবার মানে কি করতে হতো?
হুম, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা বোঝানোর জন্য আপনি এসি বা ডিসি উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি মনে করেন যে না এটার প্রয়োজন আছে, আপনার এসি ডিসি উল্লেখ করতে পারেন। জি স্যার, আমি করি নাই আসলে, আমি শর্টকাটে, খুবই শর্টকাটে অ্যান্সার দিচ্ছি। আমি এখনো পড়ি নেই আপনার অ্যাসাইনমেন্টটা, আমি সবার অ্যাসাইনমেন্টটা পড়ে তারপরে বলতে পারবো। তো সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়েছে যে কেউ কেউ অ্যাসাইনমেন্টটা ওই ওয়েবসাইট থেকে কপি করছেন যেটা থেকে আমি আনসারটা দেখছি। তো এই জন্য আমি অ্যাসাইনমেন্টটা দেখি বুঝে গেছি যে সবাই ওই ওয়েবসাইট থেকে কপি করছেন, অনেকে রেফারেন্স দেন নাই। আপনারা যারা আজকে জমা দিবেন ওরা চেষ্টা করবেন যেন অ্যাসাইনমেন্টে রেফারেন্স থাকে, আমার জন্য সুবিধা হয় তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা বুঝতে। আপনাদের কি ভাইবা অ্যাসাইনমেন্ট রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কোশ্চেন না থাকে আপনারা আপনাদের রোল নাম্বারটা এখানে লিখে দেন সবাই। আপনাদের মধ্যে সবাই সিটি ওয়ানের অ্যাসাইনমেন্টটা পাইছেন তাই না, সিআর থ্রুতে? যারা যারা সিটি ওয়ান দেন নেই এখানে কেমন কেউ আছেন সিটি ওয়ান দেন নেই? হ্যাঁ স্যার, বুঝলাম না ঠিক আছে। স্যার, ওটা কি 10 এর মধ্যে কাউন্ট করবেন? হ্যাঁ সবাই তো আনসার দিতে পারছে, আমি দেখছি আমাকে বেশ কয়েকজন পাঠাইছে, আমি দেখছি সবাই আনসার করতে পারছে। সো আমি 10-এর মধ্যে মার্ক করলে আমার মনে হয় ক্লাসের তুলনায় ভালো পাবেন আর কি। প্রেজেন্টেশনের কথা যেন কি বলেন, কোন 7টা টপিক? আপনাদের সিটির অ্যাসাইনমেন্ট আর ফাইনাল যে অ্যাসাইনমেন্টের মধ্যে টোটাল 7টা কোয়েশ্চেন থাকবে আর কি, ফাইনালে 5টা আর সিটিতে ছিল 2টা। এই 7টা টপিকের উপরে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে যে কোনো একটার উপরে। ও আচ্ছা, ঠিক আছে স্যার আপনি না বলছিলেন স্যার যে 12 মার্ক নেই স্যার, 10 মার্ক কি বলছিলেন? 12 মার্ক 10 মার্ক কোন ব্যাপারে বলছিলাম? সিটি ওয়ান স্যার, সিটি ওয়ান। সিটি ওয়ান বলছিলাম যে আমি মার্কসটা 10-এর মধ্যে দিব, কারণ এভারেজে আপনারা সবাই 9 পেয়েছেন। সো আমার কাছে মনে হয়েছে যে 10-এর মধ্যে মার্কিং করাটা ফেয়ার হবে, কারণ 10-এর মধ্যে মার্কিং করলেও সবাই দেখা যাবে 9 বা 10 পাবে। সো সেই ক্ষেত্রে এভারেজের থেকে খুব বেশি একটা ডেভিয়েট করবে না। ওকে স্যার। আপনাদের বাকি সবগুলো কোর্সে কি সিটি ওয়ান এর পরে কোনো সিটি নেওয়া হয়েছিল নাকি একটা সিটি নেওয়া হয়েছিল? স্যার একটা কোর্সে নেওয়া হয়েছিল আর একটা কোর্সে নেওয়া হয়নি। ওই ক্ষেত্রে কি করছে আপনাদেরকে সিটি ওয়ানে, মানে সিটি টুতে সরি? স্যার এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে ওইটার উপরে একটা এভারেজ মার্ক করে দিছে। সিটি ওয়ানের নাম্বার কি দুইবার কাউন্ট করে নেই? না স্যার, সিটি ওয়ান এর নাম্বার দিতে বের করতে না। আপনাদের মানে সবাই কি অনলাইনে কানেক্টেড আছে সব স্টুডেন্ট? হ্যাঁ স্যার, সবাই অনলাইনে ক্লাস করছে? সবাই তো করে নাই স্যার, অনেকে করছে। এমন কেউ যদি থাকে যে অনলাইনে ক্লাস করে নাই কখনো, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে অন্যান্য কোর্সের ব্যাপারে কিছু বলছে কি করবে? না স্যার, সবাই তো মোটামুটি অ্যাসাইনমেন্ট তো জমা দিতেই পারে স্যার। সামহাউ স্যার হাতে লিখে হলে এটা কমফোর্টেবল করেছে যে অ্যাসাইনমেন্ট গুলো হাতে লিখে পিডিএফ করে পাঠিয়ে দিতে বলছে স্যার। বলছে যে ওই সফট কপি লাগবে না, লাগবে না, মানে নেটের কপি লাগবে না, এটা আমাদের সবগুলোতেই ফ্লেক্সিবল করে দিচ্ছে। হাতে লিখে স্যারকে ছবি পাঠিয়ে দিলেও হয়ে যাবে এরকম। আমাদের এই ক্লাসে একটা ভার্চুয়াল ক্লাসের স্টুডেন্ট ছিল, ওনাকে আমি পাচ্ছিও না, আমি ওনাকে অ্যাসাইনমেন্টও দিতে পারতেছি না, উনি ক্লাস টেস্টও দেয় নাই। ওনার গ্রেডিংটা কেমনে হবে কিছু বুঝতেছি না আমি। কেউ কিছু বলতেছেন? হ্যাঁ স্যার, আমাদের স্যার ওই যে যারা সিটি রিসিভ করতো তাদের তো আর অ্যাসাইনমেন্ট করতে হবে না স্যার, ওই যেটা দিচ্ছে
আপনার সিটি রেজাল্ট যদি ভালো হয়, অনেক ভালো হয় প্রথম সিটি, তাহলে আপনার সিটি 3 এর যে অ্যাসাইনমেন্টটা, ওই অ্যাসাইনমেন্টটা মানে আজকে যেটা ডিউ, সেটা জমা না দিলেও হবে, যদি আপনার সিটি 1 খুব ভালো হয় বা আপনি যদি মনে করেন যে এটা গুড এনাফ। তাহলে আপনার সিটি 3 এর যে অ্যাসাইনমেন্টটা, এটা জমা না দিলেও হবে। আপনি শেষ ডেট। কি আজকেই শেষ ডেট? আপনি জমা না দিলে আমার জন্য ভালো, আমাকে একটা কম দেখতে হবে আর কি। কারো যদি সিটি অনেকেই মনে হয় 3 থেকে 4 জন মনে হয় 12-র উপরে পাইছেন সিটি 1-এ। তো আপনার যদি মনে হয় যে এরকম ভালো মার্কস আছে আপনার সিটি 3 এর জন্য আর এফোর্ট দেওয়া লাগবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্টটা জমা না দিলেও হবে, সমস্যা নেই। কারণ আমি সিটি 1-এর নাম্বারটাই 2বার কাউন্ট করব, সো আপনার কোনো সমস্যা হবে না। স্যার আপনি ওই যে গুগল ক্লাসরুমে কুইজ 2 লেখছেন তো সবাই কনফিউজড হয়ে যাইতেছে। আমি কুইজ স্যার এটা বুঝে আমি আসলে ভুল করছি, আমি মনে করছি যে কুইজ 3 এর জন্য আবার অ্যাসাইনমেন্ট দিতে হবে, কিন্তু পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলে দিছে যে সিটি 1-এর নাম্বারটাই 2বার কাউন্ট করতে। সো ইন ইফেক্ট এটা আসলে সিটি 3, সিটি 1 আর সিটি 2 নাম্বার একই। জি স্যার এটা বুঝাইতে বুঝাইতে তো পাগল হয়ে গেছি। ঠিক আছে, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন এখানে, তাই না? কেউ বাকি নাই? 1 2 3 ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাদের পরীক্ষার জন্য গুড লাক। আপনারা টপিকের লিস্টটা দেখে ভালো করে পড়বেন, আর যদি এরপরেও কোনো কিছু বুঝতে কোশ্চেন থাকে, অবশ্যই কোশ্চেন সিআরের কাছে পাস করবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কোশ্চেনের আনসার করার। স্যার আজকের রেকর্ড এটা পাইলে হ্যাঁ, স্যার আমি আর আপলোড কোশ্চেন করে দেব। থাকবে না স্যার। বুঝিনি আপনার কথা। স্যার আজকের রেকর্ডে তো স্যার সবকিছু বিস্তারিত বলে দিলেন স্যার আজকের ক্লাস। হ্যাঁ, আজকে সব বলে দিলাম। আমি এটা আপলোড করে দিব, আপনাদের যদি পরবর্তীতে রেফারেন্সের প্রয়োজন হয় তাহলে এটা আপনারা দেখে জি নিন। স্যার পড়ার সময় লাগবে স্যার, কারণ ঠিক আছে, একটু ভেঙে ভেঙে বললেন আজকে স্যার। আপনারা মানে একদম দেখে দিবেন। পরীক্ষার জাস্ট আগের দিন পড়া শুরু করেন না। আপনার যদি মানে মনেও হয় যে টপিকের লিস্ট অনেক সহজ, তারপরও পরীক্ষার একদম ঠিক আগের দিন পড়তে বসেন না, এর একটু আগে পড়তে বসেন। কারণ কোনো বিষয় যদি কোশ্চেন থাকে পরীক্ষার একদম যদি আগের দিন পড়েন, আমারও কিন্তু ওই দিন ভাইবা আছে অন্য গ্রুপের সঙ্গে, সো আমি কোশ্চেন আনসার করতে পারবো না। সো আপনারা চেষ্টা করবেন যে একটু আগের থেকে প্রিপারেশন নেওয়ার, যাতে আপনার সময় থাকে যে জিনিসটা কনফিউশন ক্লিয়ার করে নেওয়ার। স্যার আমাদের মিটিং আইডি কি এটাই থাকবে স্যার? এখানেই পরীক্ষা হবে? হ্যাঁ, মিটিং আইডি এখানেই থাকবে। জাস্ট আমি ফেসবুকের যে গ্রুপটা আছে আমাদের, ওই ফেসবুকের গ্রুপে আমি রোল ওয়াইজ আপনাদেরকে কল করব। মানে এত রোল থেকে এত রোলের মধ্যে যারা যারা আছেন এরা জয়েন করেন, শুধুমাত্র ওনারাই জয়েন করবেন, অন্য কেউ জয়েন করবেন না। ওকে স্যার। এই সিস্টেমটা এই জন্যই করছি যাতে আপনাদের সময় ওয়েস্ট না হয়। মানে সবার তো জুমে বসে থেকে ডেটা খরচ করার দরকার নেই, সময়ও ওয়েস্ট করার দরকার নেই। সো ওই 10 জনের ভাইবা যখন শেষ হবে তখনই আমি নেক্সট 10 জনকে ডাকবো জুমে জয়েন করার জন্য। ঠিক আছে, এবং একজনকে রেখে আমি বাকিদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আজকে মিটিংটা এখানে শেষ করতেছি। স্যার স্যার হ্যাঁ, স্যার আজকের রেকর্ডটা স্যার এখনই ইউটিউবে দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, আরেকটু পরে দিব, আমার একটা ক্লাস আছে ওইটার পরে তারপরে দিব। ঠিক আছে স্যার। ঠিক আর আছে। স্যার ওই ওই আইডি গুলা ক্লাসরুমে দিবেন নাকি গুগল ওই কি বলে ফেসবুকের গ্রুপে দিব, যেহেতু ফেসবুকে সব অ্যাভেলেবেল থাকে। আইডিগুলো তো আপনি লিস্ট, আমি দেখলাম যে একজন লিস্ট আপলোড করে দিয়েছেন, ছবিগুলো আপলোড করে দিয়েছেন জি স্যার। অ্যাটেন্ডেন্স শিটের। তো আপনারা জাস্ট ওই ফেসবুকের গ্রুপ থেকেই ওই ছবিগুলো থেকেই জানতে পারবেন যে আপনার রোল নাম্বার কোন রেঞ্জের মধ্যে পড়ছে আর কি। জি স্যার। ঠিক আছে, আর রেঞ্জের যে মানে রেঞ্জটা যেটা, ওই রেঞ্জটা আমি ভাইবার আগেই ওই রেঞ্জটা দিয়ে যাবো যে এত থেকে এত, এত থেকে এত, মানে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, এরকম গ্রুপগুলোর রেঞ্জগুলো আমি লিখে দিব। আপনারা জাস্ট ওইটা ফলো করেই জুমে জয়েন করবেন যখন আমি গ্রুপ ওয়াইজ কল করবো আর কি। ঠিক আছে স্যার। ঠিক আছে, মিটিংটা এন্ড করলাম তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।